আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বদলে যাচ্ছে সমীকরণ। শেখ হাসিনার অনুপস্থিতির বাংলাদেশ নিয়ে ভারতের নয়া মাস্টার প্ল্যান কি? বাংলাদেশের রাজনীতিতে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই নির্বাচন নিয়ে ঢাকা যতটা উত্তাল, তার চেয়েও বেশি তীক্ষ্ণ নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত। দিল্লিতে এখন আলোচনা একটাই, 1.5 দশক পর বাংলাদেশে এমন এক সরকার আসতে চলেছে যেখানে তাদের পুরনো বন্ধু আওয়ামী লীগ নেই। অনেকে ভাবছেন ভারত কি তবে চিন্তিত? উত্তর হ্যাঁ এবং না। বিএনপির সাথে দূরত্ব কমিয়ে আনা, জামাতের সাথে গোপন বৈঠক আর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, এই ত্রিমুখী সমীকরণে ভারত আসলে কি চাইছে? বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের বিশেষ বিশ্লেষণ থেকে আজ আমরা জানব দিল্লির অন্দরমহলে এই নির্বাচন নিয়ে ঠিক কি চলছে। বিগত 18 বছর ভারত বাংলাদেশে একটি পরিচিত মুখ দেখে অভ্যস্ত ছিল, আর সেটি হচ্ছে শেখ হাসিনা। কিন্তু 2024-এর অগাস্টের গণ অভ্যুত্থান সব বদলে দিয়েছে। দিল্লি এখন স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ আপাতত ক্ষমতার দৃশ্যপটে নেই। ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে ভারত এখন বাংলাদেশে যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। ভারতের পররাষ্ট্র নীতিতে এখন ব্যক্তি বা দল নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রাধান্য পাচ্ছে। ভারত এখন এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একসময় বিএনপিকে মনে করা হতো ভারত বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু 2026-এর এই সময়ে দাঁড়িয়ে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা কি বলছেন? ওফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের মতে ভারতের কাছে এখন অপশন কম, তাই তারা বিএনপির ওপর এনার্জি ইনভেস্ট করছে। মজার ব্যাপার হলো 2025-এর মাঝামাঝি থেকে বিএনপি জামাতের সাথে যে দূরত্ব বজায় রেখেছে তা দিল্লিকে আশ্বস্ত করেছে। খালেদা জিয়ার অসুস্থতা ও মৃত্যু পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর শোক বার্তা ছিল একটি বড় রাজনৈতিক সংকেত। ভারত এখন বিএনপিকে একটি স্টেবল শক্তি হিসেবে দেখছে। জামাতে ইসলামের রেড লাইন কি মুছে যাচ্ছে? এই পয়েন্টটি সবচেয়ে চমকপ্রদ। যে জামাতকে ভারত সব সময় রেড লাইন বা নিষিদ্ধ অঞ্চল মনে করত, তাদের সাথেও কি এখন তলে তলে কথা হচ্ছে? আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক জানাচ্ছেন জামাতের সঙ্গে ভারতের কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ স্থাপিত হয়েছে। এমনকি জামাতের আমির শফিকুর রহমান নিজেই দাবি করেছেন ভারতীয় কূটনীতিকের সাথে তার সাক্ষাতের কথা। ভারত এখন আর কোনো পক্ষকে বাদ দিতে চাইছে না। রিভা গাঙ্গুলি দাসের ভাষায়, প্রতিবেশীকে তো আর পাল্টানো যাবে না, তাই বিজনেস তো করতেই হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রধান দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। সবকিছুর ঊর্ধ্বে ভারতের একটি শর্ত, নিরাপত্তা। শেখ হাসিনার আমলে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় পায়নি, উল্টো অনুপ চাটিয়া বা অরবিন্দ রাজখোয়াদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। দিল্লি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ঢাকায় যে সরকারি আসুক, ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। শ্রুতি পট্টনায়ক স্পষ্ট বলছেন, আপনারা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ান বা যা খুশি করুন, কিন্তু সেটা যেন ভারতের নিরাপত্তা বিনিময় না হয়। সাবেক রাষ্ট্রদূত সৈমেন রায়ের মতে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। শিলিগুড়ি থেকে মিজোরাম পর্যন্ত ভারত সামরিকভাবে এতটাই প্রস্তুত যে আগের মতো নিরাপত্তা ঝুঁকি এখন আর নেই। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, শুধু সেটি বাংলাদেশের জন্য নয়, ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটি অ্যাসিড টেস্ট। ভারত এবার নির্বাচনে নাক গলানোর অভিযোগ থেকে দূরে থাকতে চেয়েছে। তারা
অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন মাঠ থেকে ছেটকে গেল তখনও ভারত বলেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। দিল্লির এখন একমাত্র চাওয়া একটি নির্বাচিত সরকার আসুক, যার জনগণের ম্যান্ডেট আছে এবং যারা এই অঞ্চলের শান্তি বজায় রাখবে। এখন দেখার বিষয়, বাংলাদেশের ক্ষমতার মসনদে দুদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে 10-11 মাঝখানে একদিন, দ্বিতীয় দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কে ক্ষমতায় আসে, বিএনপি নাকি জামাত এবং নাকি যৌথ, এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে এবং ভারতের কূটনৈতিক সমীকরণ সামনের দিনগুলোতে কি হয় সেটিও আমরা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছি। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। যেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে পরিচিত ব্যক্তিবর্গের, বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের এমন সব অসম্মানজনক অশালীন উক্তি ভাইরাল রিল হয়েছে গত 18 মাসে এবং সেনাপ্রধান সেনাবাহিনীর কোনো টনক নড়ে নাই, তারা হঠাৎ করে তাদের অপমান হয়েছে বলে সাংবাদিকদের তুলে নিয়ে গেছেন, ব্যাপারটার এমন সরল ব্যাখ্যা করা কঠিন। নিশ্চিতভাবেই তারা ভয় দেখাতে চেয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রতিক্রিয়াহীন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকে নাকি বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যম এমন অপমানের ব্যবস্থা করেছেন যে তিনি 20-30 জন সেনা সদস্য পাঠিয়ে বাংলাদেশ টাইমসে সেই সময়টায় কর্মরত, শনিবার রাতে কর্মরত 21 জন সাংবাদিককে ধরে নিয়ে একেবারে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন। মানে বাংলাদেশের ইতিহাসে ওয়াকারুজ্জামানের মতো সেনাপ্রধান পাওয়া, যাকে কিনা সবাই যাচ্ছে তাই বলছেন, জনসভায় বলছেন, মাসের পর মাস ধরে বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন, মানে তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনার হুমকি দিচ্ছেন, রাজপথে বিচার করার হুমকি চলছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদ, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবেন বলে ভাইরাল হচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধান ভারতের প্ল্যান বাস্তবায়ন করতে চাইছেন, এই কথা 2025-এর মার্চে তার ফেসবুকে লিখে ফাঁস করে দিয়ে যে সেনাপ্রধান প্রায়শই তাকে ডেকে নিয়ে যান সেনা সদর দপ্তরে আর ভারতের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, এমন কথা ফাঁস করে দিয়ে রাজপথে দিনের পর দিন লাগাতার ওয়াকার না হাসনাত এমন স্লোগানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় আসীন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন স্ট্যাটাস দিয়েছেন একাধিকবার যে বাংলাদেশের উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্টের সঙ্গে দিল্লির একটা সমঝোতা হয়ে গেছে। এসব কোনো কথায় কখনো কোনো মানে গায়ে মাখতে দেখা যায় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ইতিহাসের মধ্যে এমন করে না কো ফোসফাস মানে না কো ঢুসঢাস সেনাপ্রধান পাওয়া এক বিরল ঘটনা বটে। তার অধীনে সেনাবাহিনীরও দশা হয়েছে এমন যে রাস্তায় 10 জন একত্র হয়ে ভুয়া বলে তাড়া করলেই এক প্লাটুন সৈন্য কোনো রকমে তড়িঘড়ি করে সেনাবাহিনীর গাড়িতে উঠে নিরাপদ আশ্রয়ে ছুটে পালিয়ে যায়। তো এহেন সেনাপ্রধান খুঁজে বের করেছেন যে একেবারে তেড়ে মেরে ডান্ডা করে দিতে হবে ঠান্ডা বাংলাদেশের সাংবাদিক বাহিনীকে, যেই সাংবাদিকদের তিনি একেবারে কখনো কোনোভাবে রক্ষা করার কোনো চেষ্টা করেন নাই। 5ই আগস্টের পর লাগাতার বাংলাদেশে 71 সময় সহ ফ্যাসিবাদের দোসর যত সংবাদ মাধ্যম ছিল সব সংবাদ মাধ্যমে বিপ্লবী জনতা ঢুকেছে, ভেঙেছে, আগুন দিয়েছে, ওসব তো কোনো খবরও হয় নাই। এবং তারপর কখনো হাদির ইনকিলাব মঞ্চ, কখনো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, মানে যখন যে নামে ইচ্ছা নাম দিয়ে মব বাহিনী ঢুকেছে, সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষ পদ থেকে কর্মী বাহিনী পর্যন্ত সকলের চাকরি খেয়ে নতুন তাদের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহরা ঘোষণা দিয়ে এসব কাজ তো করেছেনই। সেনাবাহিনীর কোনো কিছুতে কোনো বিকার দেখা যায় নাই। সর্বশেষ ডিসেম্বর মাসে সংবাদ মাধ্যমের একেবারে মানে ভিত নাড়িয়ে দিতে বাংলাদেশের সর্ববৃহৎ যে দুটো সংবাদ মাধ্যম এবং সবচেয়ে প্রভাবশালী, এমনকি ডক্টর ইউনুসের একেবারে ঘনিষ্ঠতম যে 2 সংবাদ মাধ্যম মতিউর রহমান মাহফুজা নামের প্রথম আলো আর ডেইলি স্টারে হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা গিয়ে রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা
ভেঙেছে, তাদের সাংবাদিকদের সংবাদকর্মীদের আটকে রেখেছে, আগুন ধরিয়ে দিয়েছে ভেতরে কর্মীরা থাকা অবস্থায়, কিন্তু সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঘন্টার পর ঘন্টা এই তাণ্ডব চলেছে, সেনাবাহিনী যায়নি। কিন্তু সেনাবাহিনীর ভীষণ গায়ে লেগে গেছে বাংলাদেশ টাইমস নামের কোনো এক অনলাইন পত্রিকা, নতুন অনলাইন পত্রিকা, তাদের কোনো এক খবরে, যে খবর কোন খবর সেটা 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, না সরকার, না সেনাপ্রধান, না তার সেনাবাহিনী কেউ জানান দিতে পারছেন না যে কি সেই বিষয়টা, যা হলে সত্যি এহেন সেনাবাহিনী আর এহেন সেনাপ্রধানেরও গায়ে অপমান লেগেছে এবং তারা সেনা দল পাঠিয়ে শনিবার দিন রাত 10টার পরে একটা নিউজ রুমে পূর্ণাঙ্গভাবে তখন কাজ চলছে পুরোদমে, সেনাবাহিনীর সদস্যরা ঢুকেছেন, ঢুকে হুড়মুড় করে তারা নাকি টেবিল থেকে সাংবাদিকদের হারিয়াপ বলে তুলেছেন, তুলে তাদের দলবদ্ধ করেছেন, করে ওই ফ্লোর থেকে বের করে এনে সেনাবাহিনীর গাড়িতে উঠিয়েছেন, গাড়িতে উঠিয়ে উত্তরা ক্যাম্পে নিয়ে গেছেন। বাংলাদেশ টাইমস বলতেই হবে সাহসী সংবাদ মাধ্যম, এবং তার চেয়েও সাহসী এর সম্পাদক, তিনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বলে জানান দিয়েছেন যে তার সাংবাদিকদেরকে বিকালের শিফটে যতজন কর্মরত ছিল সবাইকে শনিবার রাত 10টার দিকে এসে সেনাবাহিনী হুড়মুড় করে তাদের গাড়িতে তুলে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। কোনো কারণ ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করে নাই না বাংলাদেশ টাইমসকে, না তারা এই কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে করার প্রয়োজন বোধ করেছে। দেখেন, এরকম একটা ঘটনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন ঘটালেন? বিবিসি বাংলা লিখছে যে যখন সেনাবাহিনীকে জিজ্ঞেস করা হয়েছে, সেনা সদস্যদের, সেনা কর্মকর্তাদের উত্তরা ক্যাম্পের জিজ্ঞেস করা হয়েছে যে এমন একটা কাজ তারা কেন করেছেন, মানবজমিন লিখছে যে মানবজমিনে সেনাবাহিনীর হাজি ক্যাম্পের মেজর ফাহাদ বলেছেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে, তবে ঠিক কি কারণে এবং কজন সাংবাদিককে ক্যাম্পে আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে মানবজমিনকে তিনি বলেছেন যে এই বিষয়ে পরে জানানো হবে। বিবিসি বাংলা বাংলাদেশ টাইমসের কার্যালয়ে সেনা সদস্যদের অভিযান কি ঘটেছে এ সংক্রান্ত একটা বিস্তারিত প্রতিবেদন এরপরে সব পক্ষের সাথে কথা বলে ছেপেছে। সেখানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর একটা বিবৃতি ছাপা হয়েছে, যেই বিবৃতিতে আইএসপিআর যা শুধুমাত্র এটুকু বলারই প্রয়োজন বোধ করেছে যে ঘটনাটির সমাধান হয়ে গেছে। তাই তো, মানে জীবিত অবস্থায় তুলে নিয়ে যাওয়া সাংবাদিকদের কি অসীম দয়া ওয়াকার বাহিনীর, তারা জীবিত অবস্থায় ফেরত দিয়েছে। কাজেই আইএসপিআর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বলেছে যে এ নিয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কোনো অবসান নাই, ঘটনার সমাধান হয়ে গেছে। কিন্তু বিবিসির পক্ষ থেকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল কি কারণে সেনাবাহিনী এ ঘটনা ঘটিয়েছে, তার কিন্তু কোনো ব্যাখ্যা সেনাবাহিনীর তরফে দেওয়া হয় নাই। তারা শুধুমাত্র বিবিসি বাংলাকে বলেছে এখানে আর কোনো বিষয় নাই, ঘটনার সমাধান হয়ে গেছে। বিবিসি বাংলা যা বলছে আমার মনে হয় বাংলাদেশে যে কেউই স্বীকার করবেন যে ওয়াকার বাহিনীর এই ঘটনাটিও একেবারে নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রায়শই সংবাদ মাধ্যমের ওপর নানা রকম চাপ প্রয়োগ করে, এ খবর ও খবর মুছে ফেলতে, খবর ও খবর সরিয়ে ফেলতে, কিংবা এই খবর ছাপতে হবে, ওই খবর ছাপতে হবে না, এমন সব ভূমিকা পালন করেছে। সে তো এমনকি মাহফুজ আনাম পর্যন্ত বলেছেন যে তারা 11 সরকারের সময় ডিজিএফআই এর পাঠানো কাগজ দিয়ে একের পর এক সংবাদ কোনো রকম ভেরিফাই না করে ছেপেছেন। মানে এই যে এখন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মতিউর রহমান মাহফুজ আনাম অস্থির হয়ে পড়েছেন, এই মতিউর রহমান মাহফুজ আনাম তখন খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমান বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, তারেক রহমান বাবর, লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন মামুন, এরা মিলে কি চাঁদাবাজির চক্র আর 100 কোটি টাকা চাঁদা ওঠানোর চক্র চালাচ্ছেন, এসব খবর ছেপেছেন। সে তো জানা কথা। ডিজিএফআই নানা সময়ে এই চাপ সংবাদ মাধ্যমের ওপর অব্যাহত রেখেছে। এমনকি আমার মনে আছে যে বিবিসিতে চাকরি করতাম,
1-11 সরকারের সময়, তখন ডিজিএফআই বাংলাদেশে কাজ করতে এলে সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা সেনাবাহিনী যদি চা খেতে ডাকে, মানে যেই চা খেতে ডেকে তারা সাধারণত ধমকে দেয় বা নানা রকম চাপ প্রয়োগের চেষ্টা করে, সেই চায়ের আমন্ত্রণ কিভাবে এড়িয়ে যেতে হবে কিংবা চা খেতে গেলে সেইখানে নিজেকে কিভাবে নিরাপদ রাখতে হবে এবং অফিসে কতটুকু জানান দিতে হবে, সেই পুরো বিষয়টা একটা প্রশিক্ষণের মাধ্যমে রীতিমতো শেখানো হয়েছিল। কাজেই বাংলাদেশে ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার চাপের বিষয়টায় সাংবাদিকেরা তাও অভ্যস্ত ছিলেন, কিন্তু সেটাও এমন প্রকাশ্যে সামরিক উর্দি পরে পত্রিকা অফিসে ঢুকে ঘটানোর ঘটনা একেবারেই নজিরবিহীন। এর মধ্যে কিনা 20-30 জন সেনা সদস্য একটা নিউজ রুমে, কর্মব্যস্ত নিউজ রুমে ঢুকে পড়ে সাংবাদিকদের রীতিমতো তাদের টেবিল থেকে তাড়া মেরে উঠিয়ে সেনাবাহিনীর গাড়িতে উঠিয়ে সেনা ক্যাম্পে নিয়ে গেল। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এরকম ঘটনা আগে শোনা যায় নাই। একমাত্র ইউনূস সরকারের আমলে যখন গণমাধ্যমের স্বাধীনতা একেবারে তুঙ্গ স্পর্শ করেছে, তখনই এমন ঘটনা ঘটতে পেরেছে। এবং মনে রাখবেন, মোবাইল জার্নালিজমে অত্যন্ত তৎপর একটা অনলাইন সংবাদ মাধ্যমকে এর মাধ্যমে হুমকির সম্মুখীন করা হলো। এবং পত্রিকাটি বলছে, এর এডিটর ইন চিফ বলেছেন, সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন যে ঢাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর বক্তব্য সম্বলিত একটি ভিডিও ফুটেজ তারা রিলস আকারে প্রকাশ করেছিলেন। সেটা এক পর্যায়ে ভাইরাল হয়ে গিয়েছিল এবং হোয়াটসঅ্যাপে প্রথমে একটা অপরিচিত নাম্বার থেকে এডিটর ইন চিফ সাব্বির আহমেদকে এই রিলের লিংক পাঠিয়ে প্রচার হওয়া রিলে থাকা নারীর পরিচয় জানতে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল উত্তরা ক্যাম্পে আসুন। সাব্বির আহমেদ বলছেন তিনি উত্তরা ক্যাম্পে না যাওয়ার পরে এই তার সংবাদ মাধ্যমের কার্যালয়ে এই সেনাবাহিনী সদস্যদের এই অভিযানের ঘটনা ঘটে। এখন 2 গাড়ি ভর্তি সেনা সদস্য এসে একটা রিল বন্ধ করেছেন এই বার্তা দিতে ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে যে নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন সেনাবাহিনীর কোনো তৎপরতা বিষয়ে, সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড বিষয়ে কোনো খবর প্রকাশ করার আগে, কোনো রিল প্রকাশ করার আগে যে কোনো সংবাদ মাধ্যম যাতে অন্তত 2 বার ভেবে নেয়। কারণ 2 গাড়ি সেনা সদস্য ভর্তি করে সাংবাদিকদের তুলে নেওয়ার পর এবার প্রাণে বাঁচিয়ে সাংবাদিকদের ফেরত দেওয়া হয়েছে বটে, কিন্তু বাংলাদেশের সকল সাংবাদিকরাই জানেন যদি ফেরত না দেওয়া হতো, যদি ক্যাম্পে কয়েকদিন আটকে রাখা হতো, তাহলেও যে বাংলাদেশে কোনো প্রতিকার পাওয়া যেত না। কারণ এই একমাত্র বিবিসি বাংলার মানবজমিন ছাড়া বাংলাদেশ টাইমসের এই ঘটনা নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কোনো পত্রিকায় একটা লাইনও ছাপা হতে দেখিনি। ওয়াকারুজ্জামান যখন তার সেনাবাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, তিনি 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন করেছেন। এবার প্রথমবারের মতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী ভোট কেন্দ্রের একদম আঙিনা পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং সেনাপ্রধান ওয়াকার তার সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছেন কেউ ভোট কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে এলে সাথে সাথে নাকি সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। এখন সেনাবাহিনীর ভোট কেন্দ্রের ভেতরের কেন্দ্র দখল বা ব্যালট বাক্স দখলের ক্ষেত্রে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে পারে, তার চেয়েও বেশি এখন প্রশ্ন তোলা দরকার এই নিয়ে যে যেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে পরিচিত ব্যক্তিবর্গের, বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মানে এমন সব অসম্মানজনক অশালীন উক্তি ভাইরাল রিল হয়েছে গত 18 মাসে এবং সেনাপ্রধান সেনাবাহিনীর কোনো টনক নড়ে নাই, তারা হঠাৎ করে তাদের অপমান হয়েছে বলে সাংবাদিকদের তুলে নিয়ে গেছেন, ব্যাপারটার এমন সরল ব্যাখ্যা করা কঠিন। নিশ্চিতভাবেই তারা ভয় দেখাতে চেয়েছেন নির্বাচনকালীন সেনাবাহিনীর কোনো তৎপরতা সম্পর্কে যাতে সাংবাদিকেরা সংবাদ প্রকাশ না করেন সেই বার্তাটি তুলে ধরতেই ওয়াকারুজ্জামানের বাহিনী এমন একটা কাজ করেছে বাংলাদেশ টাইমস নামে নতুন এই সংবাদ মাধ্যমটির সাংবাদিকদের প্রতি। ওয়াকারুজ্জামান সাংবাদিকদের তুলে নিয়ে গেছেন এ ভয় নিশ্চিতভাবে নির্বাচনের পুরো সময়টা সাংবাদিকদের তাড়া করে ফিরবে। ওয়াকারুজ্জামান সম্ভবত নির্বাচনের আগে সেই বার্তাটাই সাংবাদিকদের দিতে চেয়েছিলেন।